1 करोड़ का सवाल देखा, 5 करोड़ का सवाल देखा, सवाल 7 करोड़ का भी देखा, लेकिन इस बार सवाल है 140 करोड़ का। 140 करोड़ उम्मीदों का। तो तैयार है टीम इंडिया जवाब देने के लिए। डीपी वर्ल्ड एशिया कप शुरू हो रहा है सोनी लिव और सोनी स्पोर्ट्स नेटवर्क के टीवी चैनल्स पर। সাবস্ক্রাইব করুন সোনি 8, ক্লিক করুন বেল আইকন। আসছে ফাগুন, জ্বালছে আগুন মনের মাঝে, রঙের নেশা জাগছে মনে সকাল সাঁঝে। বাহ সভাকবি বাহ, দিনের শুরুটা তুমি একেবারে আনন্দে ভরিয়ে দিলে। দোল আসছে তো, সভা কবিতাই আমাদের কবিতার ছন্দে রাঙিয়ে দিল। মাখবো রং, খেলবো দোল, আমরা রঙিন হব, রঙের সাথে রং মিলিয়ে রঙিন কথা কব। বাহ বাহ, অপূর্ব। কি বলো মন্ত্রী, সভাকবি তো জমিয়ে দিল। কি যে রং মেখে সংসেজে আনন্দ পাও তোমরা, বুঝি না বাপু। সে কি হে মন্ত্রী, তুমি রং মাখতে চাও না? না মহারাজ, আমার রং মেখে সংসাজতে ভালো লাগে না। মহারাজ, আমাদের মন্ত্রী মশাই তো বেরসিক ছিলেনই, এখন থেকে উনি বেরঙিনও হলেন। বেরসিক এবং বেরঙিন। ও তোমরা যাই বলো আর যাই করো, রং আমি মাখবো না। মাখবো না বললেই হবে, আপনাকে আমি রং মাখাবই। দরকার পড়লে আপনার ঘরে গিয়ে আপনাকে রঙিন করে আসবো। এ তো আমার ঘরে গিয়ে রং মাখাবে বলছে। তোমাকে অন্য কোথাও চলে যেতে হবে। কি ভাবছেন মন্ত্রী মশাই, ঘর ছেড়ে অন্য কোথাও যাবেন? সেগুড়ে বালি। আমি প্রতি রাস্তার মোড়ে পাহারা বসাবো, দেখি মন্ত্রী কিভাবে পালায়। মন্ত্রী, আমি গোপালের সাথে কিন্তু একমত, রঙিন তোমাকে হতেই হবে। একদিন রং মাখুন আর 365 দিন ত্বকের সমস্যা থেকে বাঁচুন। মন্ত্রীমশাই, আমাদের এই উৎসবগুলো এমনি এমনি আসেনি। তোমরা যাই বলো, রং আমি মাখবো না, আর আমাকে কেউ রং মাখাতে পারবে না। দেখা যাক কে বড় রংবাজ। রংবাজ গোপাল, তার চওড়া কপাল। দেখা যাক কে বড় রংবাজ, আমি না গোপাল। তাহলে ওই কথাই রইল, দোলের দিন গোপাল মন্ত্রীকে রং লাগাচ্ছে। আপনি যেখানেই লুকিয়ে থাকুন না কেন, রং আপনাকে লাগাবই। কি হয়েছে? কিছু চিন্তা করছো? অনেক কিছু ভাবতে হচ্ছে গিন্নি। এই দোল এলেই আমার সারা শরীরে কিরকম যেন একটা করতে থাকে। তুমি কিরকম বেরসিক মানুষ গো, তোমার দোল খেলতে ভালো লাগে না? বিয়ের আগে ঘটক মশাই ঠিক হচ্ছে দেখে বলেছিলেন রাজযোগ মিল নাকি তোমার আমার। এখন দেখছি কোনো মিল নেই, তুমি পূবে আমি পশ্চিমে। যত সব। চিন্তা করার মতো কত বিষয় আছে, সেই সব না ভেবে একটা তুচ্ছ বিষয় নিয়ে ভেবে চলেছো। ও অসহ্য। এবার খরচা করে বলো তো দেখি, দোল তোমার কি পাকা ধানে মই দিয়েছে? রং মাখতে আমার ভালো লাগে না, তবুও গোপাল আমার গায়ে রং লাগাবে বলে প্রতিজ্ঞা করেছে। আশ্চর্য। ও গোপাল যখন বলেছে, তখন ও তোমাকে রং লাগাবে। আমি দিব্য দৃষ্টিতে দেখতে পাচ্ছি। অসহ্য, একটুও শান্তি নেই। বাবা, আমরা দোল খেলতে এসে গেলাম। ও মা, এ মিনু মাঝে আয় আয় আয়, কতদিন পরে এলি। সবার সাথে রং খেলবো বলে ছুটে চলে এলাম। বাবা, আপনার পায়ে ধুলো দিন। সবই ঘুম থেকে উঠে এসেছি, পায়ে তো ধুলো নেই বাবা জীবন। চলো আমার সঙ্গে একটু বাইরে চলো, পায়ে বেশ ভালো করে ধুলো মাখি, তারপর তুমি যত ইচ্ছে ধুলো নাও।
এটা তোমার কেমন তোর কথা? বছর কাদিনে মেয়ে জামাই এলো, তা আসুক না, শ্বশুরের বাড়িতে জামাই আসবে না তো কে আসবে? তবে ওই পায়ের ধুলো শব্দতে আমার আপত্তি আছে। ওগুলোকে বলে ওই পাতলা আলাপ। ঠিক আছে, পায়ের ধুলো দরকার নেই, শুধু আশীর্বাদটা দিন তাহলেই হবে। দিলাম বাবা জীবন, বুক ভরা ভালোবাসা আশীর্বাদ দিলাম। আমাকে তো বাজার যেতে হবে। বাজারে যাবেন? বাহ, ভালোই হলো, চলুন আপনার সাথে বাজারে যাই। কেন বাবা জীবন? অনেকদিন ধরে খুব কাঁকড়া খাবার ইচ্ছে হচ্ছে, সে কবে খেয়েছিলাম মিনু। গত বছর। চলুন বাবা, মা আজ কাঁকড়ার ঝাল বানাবেন। কাঁকড়া? এসেই দাঁড়া বসাতে শুরু করে দিয়েছে। কি হলো? দাঁড়িয়ে আছো কেন? বাজারে চলে নাও, আর জামাই যা বলছে তা নিয়ে এসো। অগত্যা। কি মন্ত্রী, কি ঠিক করলে? ঠিক তো হয়েই গেছে মহারাজ, আমি রং মাখবো না। রং মাখবেন না মন্ত্রী মশাই, এই করেছেন পণ। লুকিয়ে থাকবেন মন্ত্রী মশাই, দোল চলবে যতক্ষণ। লুকিয়ে থাকাচ্ছি? মন্ত্রী মশাই যদি পাতালেও লুকিয়ে থাকেন আমি ঠিক খুঁজে আনবো। লুকিয়ে থাকার একটা ভালো ব্যবস্থা করতে হবে, আমাকে ভাবতে হবে, আমাকে ভাবতে হবে। কি ভাবছেন মন্ত্রী মশাই? লুকোবার জায়গার কথা ভাবছেন? ভাবুন ভাবুন। আমি তো বলেই দিলাম, সেদিন আপনাকে রং আমি মাখাবই। গোপাল আর মন্ত্রীর রংবাজি বেশ জমে উঠেছে, কি বলো সেনাপতি? সে আর বলতে, আমি হলফ করে বলতে পারি এই যুদ্ধে মন্ত্রী মশাই পরাজিত হবেন। কি বিজ্ঞানী, আমি ঠিক বলছি তো? এতে আর সন্দেহের কোনো অবকাশ নেই, অন্তত আমার কাছে। দেখো মন্ত্রী, তোমার উপর কারো বিন্দু মাত্র আস্থা নেই। আমার তো নিজের ওপর আস্থা আছে মহারাজ। তাহলে হয়ে যাক একটা বাজি, রং নিয়ে বাজি, যে হারবে সে খাওয়াবে। আমি তো রাজি মহারাজ। আর মন্ত্রী মশাই আপনি? রাজি। মন্ত্রী মশাই আজই বলে দিলেন রাজি, দোলের দিনে মিষ্টি করে খেলবেন রংবাজি। কি শুরু করেছো? গোপালের সাথে বাজি? তোমার কি মনে হয় তুমি বাজি জিতবে? জিতবো, অবশ্যই জিতবো। আমার কিন্তু খুব মাথা গরম আছে, আমার মাথাকে আর গরম করিও না। কেন গরম আছে আমাকে জানাও। আমার মা আমাকে চিঠি পাঠিয়েছে, কয়েকটা বানর হুপ হুপ শব্দ করছে আর তোমার শ্বশুর বাড়ির বাগান তছনছ করছে। আমার মায়ের কত ক্ষতি হলো বলো তো, মাকে কিছু আর্থিক সাহায্য করা দরকার। বানর? কি হলো, কথা কানে গেল না? যে আর্থিক সাহায্যের কথা শুনেছো অমনি চুপ। আরে না 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 না, দোলের দিনটা কাটতে দাও, আমি আর তুমি দুজনে মিলে তোমার মায়ের হাতে কিছু মোহর দিয়ে আসবো। আমার মা তোমার বুঝে কেউ হয় না? ওমা, সে কি? উনি তো আমার আরো একটা মা, আমার শাশুড়ি মা। হ্যাঁ গো, তোমার গোপালের সাথে বাজিটা না ধরলেই নয়। তুমি একদম কিচ্ছু চিন্তা করো না, এই বাজি আমি জিতবই। আমাকে এখন একটু যেতে হবে, কেমন? কোথায়? এসে বলবো। এই হলো ব্যাপার। মন্ত্রী মশাই তোমার সাথে পারবে না। হ্যাঁ শোনো, প্রতিপক্ষকে হালকা ভাবে নিতে নেই। মন্ত্রী মশাই কিছু একটা ভেবেছেন, বুঝলে? যে যাই ভাবুক, আমার বাবার সাথে বুদ্ধিতে পেরে ওঠা সম্ভব নয়। বাবাও জানেন যে তিনিই জিতবেন, তাও কিরকম দুষ্টু দুষ্টু মুখ করে মিটি মিটি হাসছেন। দুষ্টু। তোমার বাবা মানুষটি ওই রকম দুষ্টু দুষ্টু মুখ করে মিটি মিটি হেসে সব সমস্যা সমাধান করে। হ্যাঁ, তাহলে দোলের পরের দিন মন্ত্রীমশাইয়ের বাড়ি আমাদের বিশাল ভোজ, সেই ভোজের স্বপ্ন দেখতে দেখতে আজ ঘুমোতে যাবো। আজ আমাদের নেড়াপোড়া, কাল আমাদের দোল, পূর্ণিমাতে চাঁদ উঠেছে বলো হরি বল। ওহ, বাচ্চাদেরই আনন্দটা আমার এত ভালো লাগে। ওহ,
মন্ত্রী মশাই আজকে রাত কাটলেই কাল দোল। আমাকে মনে করানোর কারণ নেই, আমি জানি। মন্ত্রী মশাই তাহলে কাল আপনি রং মাখবেন না? এবার এমন জায়গায় আমি লুকোবো যে কারো চোখে পড়বে না। আপনি যদি পাতালেও যান না, আমি আপনাকে খুঁজে বার করবই। বাজি তো ধরাই আছে, হেরে গেলে তো পরের দিন ভোজ। তার মানে নতুন কোনো বদ বুদ্ধি মাথায় বাসা বেঁধেছে, ঠিক আছে? সভাকবি, ন্যাড়া পোড়ার এই রাতটাকে তোমার কবিতা দিয়ে স্মরণীয় করে দাও তো। নেড়াপুরার এই রাত্রে করলো সবাই পর, দোলের রঙে আমরা রেঙে করব সবে আপন। আমাকে বাদ দিও সভাকবি, আমার ধনুর ভাঙা পণ রং আমি মাখবো না। দাঁড়াও, আগে দেখি কেউ আছে কিনা। কেউ নেই, এখন টুকুস করে বেরিয়ে এসো। দোলের প্রণাম নিন বাবা। তোমাকেও দোলের শুভেচ্ছা জানাই বাবা। আশীর্বাদ করি তোমাদের ভালো হোক। হ্যাঁ, শুভ দোল যাত্রা। আমরা তোমাদের সবার পায়ে আবির দিতে এসেছি। ঠিক আছে, আগে মঠ আর ফুট কড়াই খা, তারপর সব হবে। মনে আছে তো মন্ত্রী মশাইকে রং মাখাতে হবে? আছে আছে, মন্ত্রী মশাইকে রং মাখিয়েই ছাড়বো। তোমাদের সবাইকে দোলের শুভেচ্ছা। শুধু বেরসিক বেরঙিন মন্ত্রীটাকে রং লাগাতে পারলাম না বলে মনটা খুব খচখচ করছে। সেনাপতি, তোমার পাহারা তো কাজে দিল না, মন্ত্রী সেই পালিয়ে গেল। এটা কিন্তু তোমার গাফিলতি। তবে যেখানেই যাক মন্ত্রী মশাই ওই কৃষ্ণনগর থেকে বেরোতে পারেননি। হ্যাঁ, কিন্তু এত জোর দিয়ে বলছো কি করে? মহারাজ, রাস্তা পুরো আটকে রেখেছি, ওখান থেকে কেউ বের হতে পারবে না। অন্য কোনো বেশ ধরেও যেতে পারবে না। হ্যাঁ, ঠিক ধরা পড়ে যাবে। ও, তার মানে বলতে চাইছো মন্ত্রী এই কৃষ্ণনগরী আত্মগোপন করে রয়েছে? আমারও তাই মনে হয় মহারাজ। তবে এখনো বলছি, মন্ত্রী মশাইকে ঠিক খুঁজে পাবো আর রঙও মাখাবো। ছাড়ো গোপাল অন্য কথা, আমরা এখন রং মাখি। দাদা বাবু, তোমাকে রং মাখাচ্ছি। আমাকে আর কত রং মাখাবি? আমি তো একেবারে রঙিন হয়ে গেছি, আর তো কোথাও রং মাখানোর জায়গা নেই। আচ্ছা দাদা বাবু, ওখানে ওটা কি ঝুলছে? হাওয়ায় আবার দুলছে। ওরে, এ তো বানরের লেজ। ওরে বাবা, এখান থেকে চল চল চল, বানরটা খেপে যাচ্ছে। বানরের চর খেয়েছিলাম। ওই বানরটা ডাকছে রে, রেগে গেছে মনে হয়। ও বানরের লেজটাই দেখা যাচ্ছে। বানরটা কোথায়? ওই যে ঘন পাতার আড়ালে ঢাকা আছে। লেজটা কত বড়! তাহলে বানরটা কত বড় হবে বলো দাদা বাবু? হ্যাঁ, অনেক বড়। একবার যদি দেখতে পেতাম তাহলে খুব ভালো হতো। এই জামাইটা গোলমাল করতে পারে, এবারে রেগে বানরের গলায় ডাকতে হবে। দাদা বাবু, এখান থেকে চলে চলো, বানরটা রেগে গেছে। এই, এখান থেকে পালা! যাক, ফাড়া কাটলো। তার মানে মন্ত্রী মশাইকে আর পাওয়া গেল। মন্ত্রী মশাই গোপালের নাকি বেশ ভালো রকম জামা ঘষে দিয়েছে। সময় এখনো আছে পণ্ডিত মশাই। মন্ত্রী মশাই যে কোনো সময়ে ধরা পড়ে যাবেন। তুমি এত নিশ্চিত কি করে হচ্ছ? তুমি তো এত জায়গায় লোক পাঠালে, সব জায়গা থেকেই তো ওরা ফিরে এলো, কেউ তো মন্ত্রী মশাইকে দেখেনি।
হলো জামাই? তোমরা এভাবে দৌড়ে এলে? একটা বড় বানর ওই ওই বড় গাছে বসে আছে। আমরা আমরা রং খেলছিলাম, আচমকা আচমকা রেগে চিৎকার করে ডেকে উঠলো। তোরা নিশ্চয়ই ওকে বিরক্ত করেছিস, ওকে রং দিয়েছিস। না বাবা, আমরা জানি প্রাণীকে রং মাখানো উচিত নয়। আমরা কিছু করিনি, আমরা তো শুধু ওর লেজের দিকে তাকিয়েছিলাম। লেজটা কি লম্বা! বানরটাকে দেখিসনি? ঘন পাতার আড়ালে ছিল। যাকে ও পুটি, তোরা এইখানে রং খেল? চলুন মহারাজ, একবার বানরটাকে দেখে আসি। কি দরকার বাবা, বানর গাছে আছে, থাক ওখানে। ওকে কি দরকার জ্বালাতন করার? আচ্ছা জামাই, ওখানে কি আর কোনো বানর ছিল? না বাবা, ওই একটা বানর, তার আবার বিশাল লেজ, হাওয়ায় দুলছে। সেনাপতি, তোমার কিছু লোক নিয়ে চলো দেখি। আচ্ছা, আমরা দোল খেলতে এসেছি, দোলই খেলি না, বানরকে দেখতে যাওয়ার কি হলো? বানরকে না খুঁজে বরং মন্ত্রী মশাইকে খোঁজো, নইলে তো তুমি বাজিতে হারবে। আমার বানর দেখতে খুব ইচ্ছে করছে মহারাজ, চলুন না একবার দেখে আসি। কি যে তোমার আজব খেয়াল মাথায় চাপলো! আমাদের গোপালের মাথায় এখন বানর দর্শন করার ইচ্ছে হয়েছে। বল খেললো ব্যাপার স্যাপার সব। আপনাদের ইচ্ছে করছে না? একটা বিশাল আকার বানর গাছে বসে আছে, আর আপনারা এখানে চুপ করে বসে মিষ্টি খাচ্ছেন। বানরকে মিষ্টি খাইয়ে চলুন না একটু পুণ্যি করি। এটা কিন্তু গোপাল ভালো বলেছে। চলো চলো সবাই, আমরা এই দোল পূর্ণিমা দিনে অন্য প্রাণীকে মিষ্টি খাইয়ে আসি। প্রহরী, মিষ্টি থালা নিয়ে আমাদের পেছনে পেছনে এসো। একটু খিদে খিদে পাচ্ছে। সকালবেলায় যা খেয়েছি এতক্ষণে তো হজম হয়ে গেছে, আর কিছুক্ষণ পেটে দড়ি দিয়ে থাকতে হবে। প্রায় মেরে এনেছি। বাবা, গিন্নি আমার উপর ভরসা করতে পারেনি, এবার এবার দেখিয়ে দেব। এই ফাড়াটা কাটাতে হবে, তাহলেই ব্যাস। এই সেই গাছ, ওই দেখুন মহারাজ, লম্বা লেজটা ঝুলছে। গোপাল সাবধান, বানরটা সত্যি খুব বিরাট। গোপাল, সর্ববিষয় ওস্তাদি করতে যেও না, খাবে যখন বানরের হাতে চড় তখন বুঝবে। বানরটার খুব খিদে পেয়েছে মহারাজ, তাই এই রকম চিৎকার করছে। খাবার টোপ দেখাচ্ছে, আমাকে পোকা পেয়েছে তো। বেশ তো প্রহরী, খাবারটা একটা জায়গায় রাখো। গোপাল, তুমি ওখান থেকে সরে এসো। খাবার সময় ওরা একদম বিরক্ত করা পছন্দ করে না। বানরটা কি একটা ডালে থামের মতো বসে আছে নাকি? আমরা এখানে এসেছি, আমাদের গলা শুনছে, তবু নড়ছেও না, চড়ছেও না। এটা কি বানর নাকি? না, এরকম একটা সন্দেহ হচ্ছে। ওহ গোপাল, তুমি কিন্তু একদম কথা শুনছো না। তুমি এদিকে এসো। জামাই, তুমি তোমার শ্বশুর মশাইকে এদিকে নিয়ে এসো। আর প্রহরী, তুমি খাবারের থালাটা গাছের তলায় রেখে এসো। আয় আয় বানর, বানর রে, খেয়ে নাও, তোমার ল্যাজটা একটু নাড়াও। আয় 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 আয়। আমি একটু কাব্য করে বলি। বলো বলো, তোমার কাব্য শুনে যদি গা গতর নাড়ায়। আয় রে বানর, আয় রে আয়, বেলা যে দেখো পড়ে যায়, কেমন ধারা বানর তুই। বানর তোমার ল্যাজটা ছুঁই, হাওয়ায় দোলে ওই ল্যাজ, নির্ঘাত কিছু আছে প্যাঁচ, দিলাম একটা টান ঘ্যাচ। হ্যাঁ, বানর বসে আছে ডালে, ল্যাজ পড়লো আমার পালে। এই কেমন বানর বাবা? কিরকম ব্যাপার হলো? ও মন্ত্রী মশাই, নেমে আসুন। মন্ত্রী মশাই মানে? মন্ত্রী মশাই বানর সেজে মগ ডালে বসে রঙের হাত থেকে বাঁচতে চেয়েছিলেন মহারাজ, কিন্তু সে ঘুরে পালি। মন্ত্রী নেমে এসো, নইলে এখান থেকে রং ছুড়বো। নামছি 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 নামছি। নাও গোপাল, তুমি প্রথম রং লাগাও। ধরা পড়বে, গোপালের সাথে কেউ আছে ওরে। টকের জ্বালায় পালিয়ে এসে তেঁতুল তলায় বাস। মন্ত্রী মশাই, এবার যখন বানর সাজবেন তখন দুটো জিনিস মাথায় রাখবেন। প্রথম,
বানরে যখন ডাকে তখন তারা লাফায়, এক জায়গায় থামের মতো বসে থাকে না। আর দ্বিতীয়টা? দ্বিতীয়টা বানরের লেজটা নড়ে, মানে বানর নাড়ায়, হাওয়ায় নড়ে না, আর খাওয়ার গন্ধ পেলে স্থির থাকে না। না, গোপালের রং মাখানো হয়ে গেছে। এবার বাকি যারা আছে তারা সবাই মন্ত্রীকে রং মাখাও। আর মন্ত্রী, তুমি চুপ করে বসো। কি আর করবেন মহারাজ, আমি তো এখন মন্দিরের ঘন্টা, যে পারবে বাজিয়ে যাবে। আমি রং লাগাবো, আপনি চুপ করে বসুন, আমি লাগিয়ে যাই। তাহলে মন্ত্রী, গোপালের সাথে রং বাজিতে তুমি একেবারে ধরাশায়ী। কাল তাহলে তোমার ঘরে আমাদের নিমন্ত্রণ। এখানে আজ যারা যারা আছে তারা সবাই তোমার বাড়িতে নিমন্ত্রণ খেতে যাবে। তুলে পরের দিন আমার মায়ের কাছে যাব, সে করে পালি হলো তো। গোপালের সাথে বাজি ধরার স্বাদ মিটেছে তো। আমি চললাম মায়ের কাছে, তুমি রান্না করে খেও। অগিন্নি, তুমি আমাকে একা রেখে যেও না গো অগিন্নি। তাহলে খাবার কি হবে? আরে আমি আছি কি করতে, কাল আমার বাড়ি তোমাদের সবার নিমন্ত্রণ। ও মন্ত্রী, তোমাকে কিচ্ছু করতে হবে না, আমার বাড়ি তোমাদের সবার নিমন্ত্রণ। আর আপনারাও আসবেন, দোল সবার ভালো কাটুক। মহারাজা কৃষ্ণ নাম চন্দ্ররূপ মুখ, তার জন্য এলো মোদের সংসারেতে সুখ। শান্ত সরল রাজা প্রভু দয়াময়, প্রজা যেন তার সদা দুধে ভাতে রয়। সাধু সাধু, প্রণাম মহারাজ। আরে গোপাল, রাজসভায় পদ ভুলে চলে এলে নাকি? আজকাল তো দেখাই নেই। আগে ঘুরে বেরিয়ে চারিদিকে সব খবর নিয়ে শেষে রাজসভায় এসেছি, এই আর কি। গোপাল, আজকে এত দেরি করে এলে? কাউকে রাস্তায় বোকা বানাচ্ছিল বোধহয়। এখানে মহারাজ আপনাকে আর বাইরে পুরো কৃষ্ণনগরকে বোকা বানিয়ে রেখেছে। এই অপবাদ দেবেন না মন্ত্রী মশাই, বোকা খালি আপনাকেই বানিয়েছি। এ কি হচ্ছে মহারাজ, আপনি এর বিচার করুন। প্রণাম মহারাজ। কৃষ্ণনগরের সীমান্তে শত্রু উপস্থিত হয়েছে। শত্রু? কোন শত্রু? কৃষ্ণনগরের 15 ক্রোশ দূরে নবাব তাঁবু ফেলেছেন। গুপ্তচর এসে খবর দিল মহারাজ, তারা কৃষ্ণনগর আক্রমণের পরিকল্পনা করছেন। যুদ্ধ মানে প্রজাদের ক্ষতি, তা সেনাপতি এই অবস্থায় কি করা যাবে? যুদ্ধ করতে হবে মহারাজ। সে তো শেষ উপায়, কিন্তু তার আগে অন্য ব্যবস্থা নেওয়া কি যায় না? আমরা বরং একজন শান্তি দূত পাঠাই, নবাবের ইচ্ছা তাহলেই বোঝা যাবে। তুমি সেই ব্যবস্থাই করো। তবে সেনাপতি, সেনার অবস্থা কিরকম? তারা কি প্রস্তুত? সেনার অবস্থা মন্ত্রী মশাই ভালো জানেন, কারণ তিনি তো কিছুদিন যাবৎ সেনার দায়িত্ব নিয়েছেন। তাই নাকি মন্ত্রী? মন্ত্রী মশাই সাহেবদের কাছ থেকে ওই লড়াইয়ের কৌশল সেনাদের নাকি শেখাবেন বলে মনে করেছিলেন। তা তিনি কতদূর করেছেন সে তো আমি জানি না মহারাজ। মন্ত্রী, তুমি আবার সাহেবদের সঙ্গে মেলামেশা করছো? না মহারাজ, তেমন কিছু না, প্রতিরক্ষার জন্য। তোমার সাহেবদের প্রশিক্ষণ প্রাপ্ত সেনাবাহিনী কি নবাবের সেনার সঙ্গে লড়তে পারবে? আগে সেনাবাহিনী নতুন ভাবে তৈরি হয়েছে বটে, কিন্তু তারা লড়াই করতে পারবে বলে মনে হয় না। কিন্তু শত্রু রাজ্যের সীমানায় চলে এসেছে, আমাদের সেনাবাহিনীর এমন অবস্থা। এখন কি যে হবে ভগবানই জানেন। আমি কি একবার চেষ্টা করে দেখতে পারি মহারাজ? না গোপাল, না, সবকিছুতে মজা করা ঠিক নয়। মন্ত্রী, তুমি দূত প্রেরণ করো, দেখো নবাবের সঙ্গে শান্তি স্থাপন করা যায় কিনা। আর সেনাপতি, তুমি যাও, সৈন্য প্রস্তুত করো। এখনকার মতো সভা এখানে শেষ হলো, বিকেলে আবার দেখা হবে। গোপাল দাদু, তোমার কি মন খারাপ? মুর্শিদাবাদের নবাব বড় সেনা নিয়ে যুদ্ধ করবে বলে আসছে, বুঝলি? আমাদের সেনাপতিকে কেউ হারাতে পারবে না। সবই কি অত সোজা রে? সেনাপতি বীর হলে হবে কি,
নবাবের ফৌজ দেখেছিস? কেন, সে কি অনেক বড় সেনা? বট গাছের মাথায় উঠে দাঁড়িয়ে দেখলেও গুণে শেষ হবে না। হ্যাঁ বাবা রে, এত বড়! হ্যাঁ, বড় বড় হাতি, কামান সব আছে। তাহলে তুমি কিছু ফন্দি করো গোপাল দাদু, তোমার বুদ্ধি দিয়েই নবাবের দলকে হারাতে হবে। হ্যাঁ, এখন তাই করতে হবে দেখছি। মাথায় একটা বুদ্ধি তো এসেছে। তোরা বাড়ি যা, বিকেল হয়ে এলো, আমিও রাজসভায় যাই। রাজামশাইয়ের আদেশে দূত নবাবের কাছে গিয়েছিল। উজির তার কোনো সদুত্তর দেয়নি, শুধু এই চিঠি দিয়েছে। গুপ্তচরের কথা অনুযায়ী তারা কৃষ্ণনগর আক্রমণ করতে প্রস্তুত। আমাকে তিনি বন্দি করে মুর্শিদাবাদ নিয়ে যেতে চান, আর আমার রাজ্যের সকল প্রজাকে নিজের গোলাম করতে চান নবাব। মহারাজ, আমি কি একটা কাজ করতে পারি? বলো বলো, তুমি কি করতে পারবে? সকাল থেকে তো এই একই কথা বলে চলেছ। আমি যা ঠিক করেছি সেই অনুযায়ী প্রথমে আমাকে কাল ভোরের মধ্যেই নবাবের কাছে যেতে হবে, আর আমার সঙ্গী হবেন মন্ত্রীমশাই। তাহলেই হবে। আজ রাতেই বেরোবো, ঘোড়ায় করে ভোরের মধ্যে পৌঁছে যাব। সেনাপতি, তুমি সেনাকে যুদ্ধের জন্য প্রস্তুত করো। নবাবের কাছে গোপাল আর মন্ত্রী আমার শান্তির বার্তা নিয়ে যাক। গোপাল, এখন সব তোমার আর মন্ত্রীর হাতে। তাহলে রাতে বটতলার নিচে দেখা হচ্ছে মন্ত্রীমশাই। আসার সময় ঘোড়া দুটো নিয়ে আসবেন। এই গোপালটা কোথায় যে রয়ে গেল, আসার আর নাম নেই। ঘুটঘুটে অন্ধকারে বটতলায়, ভূতে যেন আবার না ধরে। বটতলায় একেবারে ঠিক সময়ে চলে এসেছেন দেখছি। আরে তুমি পারো গোপাল, কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছি, তোমার পাত্তাও নেই। 15 ক্রোশ দূরে যেতে হবে, নবাবকে হারাতে হবে। একটু পেট পুজো না করলে পারবো কি করে বলুন তো? হ্যাঁ, কাল মরবো না বাঁচবো একদিকে এই চিন্তা, অন্যদিকে সাহেবের খবর মহারাজ পেয়ে গেছেন সেই চিন্তা। এখন কি যে হবে বুঝতে পারছি না। আর তুমি পেট পুজো করছো। আরে মন্ত্রীমশাই, তাড়াতাড়ি চলুন, 15 ক্রোশ দূরে যেতে হবে। চারিদিকে অন্ধকার, তাড়াতাড়ি চলুন। আচ্ছা, মুশকিলে ফেলেছো বাবা। কাল নবাব মারবে, তার আগে আজ মনে হচ্ছে সাপের কামড়ে ডাকাতের হাতে মরবো, নয়তো ভূতেই ঘাড় মটকাবে আমার। আর কিছু হবে না, আমরা একসঙ্গে যাচ্ছি। আমি আছি আর আমার সাথে আছেন আপনি। দুইজন একসঙ্গে থাকলে ভূত কখনোই আসবে না। ভূত আসুক না আসুক, কাল যে নবাব ভূত হয়ে আমাদের ঘাড় মটকাবে তা আমি ঠিকই বুঝতে পারছি। গোপাল তাড়াতাড়ি ঘোড়া চালাও, নইলে আর নবাবের কাছে যেতে হবে না। বাঘ শেয়ালে তুলে নিয়ে যাবে। আর একবার ভেবে দেখলে হতো না গোপাল? শুভস্য শীঘ্রম। চলুন মন্ত্রীমশাই, এই 7 সকালেই নবাব বিজয় করে আসি। গোপাল, তোমার মরার ইচ্ছে, তুমি একা আসতে, আমায় কেন নিয়ে এলে? শুনুন, নবাবের জন্য একজন কড়া লোক চাই, যাকে দেখে নবাব একটু সামলে থাকে। আপনি আমাদের মন্ত্রীমশাই, আপনার থেকে কড়া লোক আমি তাই আর খুঁজে পাইনি। তুমি আমাকেই হাড়ি কাঠে তুলছো। আমার যে কি হবে ভগবান জানে। সব সময় মনে রাখবেন, রাখে হরি মারে কে। সরাসরি রাজা কৃষ্ণচন্দ্রের মহলে আক্রমণ করলেই তো হতো, কিন্তু না, এই 15 ক্রোশ দূরে গরমের মধ্যে 2 দিন বসে থাকতে হবে, ভয় দেখাতে হবে, তারপর নাকি যুদ্ধ। পারো বাবা তোমরা? না জনাব, যুদ্ধের নীতি অনুযায়ী দুশ্মনের ভয়ই তো আমাদের অস্ত্র। তাই তো এখানে ডেরা পাতা। দেখুন না কেমন সুরসুর করে এসে রাজা কৃষ্ণচন্দ্র আপনার ফাঁদে ধরা দেবে, দেখুন না। যাই হোক, এইবার রাজা কৃষ্ণচন্দ্রের অহংকার চূর্ণ করতে পারবো। রাজা কৃষ্ণচন্দ্রের অহংকার হলো গোপাল ভাঁড়, তাকে হারাতে পারলেই শান্তি। শুধু হারানোই নয়,
গোপালকে মুর্শিদাবাদে নিয়ে হাতের পুতুল করে না রাখলে আমার মনে কখনোই শান্তি আসবে না। রাজা কৃষ্ণচন্দ্রের যে কি দশা হবে ভেবেই আমার কেমন উৎফুল্ল হচ্ছে। কৃষ্ণচন্দ্রকে গারদে পূর্ব, কৃষ্ণনগর এখন পুরো আমার হাতে। হুজুর, একটা আরজি ছিল, গুস্তাখি মাফ করেন তো বলি। বলো। কৃষ্ণনগরের শাসনভার যদি আপনি আমার হাতে দেন মহারাজ, তাহলে সবই পাবে। শুধু তার আগে তোমার এই তাবু ফেলে ভয় দেখানোর ফন্দি কেমন কাজ করে সেটা দেখি। আবার বাইরে কি চেঁচামেচি শুরু হলো? দেখো তো উজির, কি শুরু হয়েছে। আরে গোপাল যে, কৃষ্ণচন্দ্রের কি সভাসদের অভাব হলো যে এখানে একজন ভাঁড়কে পাঠিয়েছে আমার সঙ্গে তার রাজ্যের সওদা করতে? একদমই না নবাব বাহাদুর, আমাদের রাজামশাইয়ের তরফ থেকে মন্ত্রীমশাই এসেছেন আপনার সঙ্গে কথা বলতে। আমি তো পথের ক্লান্তির উপশম মাত্র। উনি তো আবার সাহেবদের খাস বন্ধু, কৃষ্ণনগরকে বাঁচাতে তাদের সাহায্য প্রার্থনা করবেন এই মতলব করেছিলেন। নবাব বাহাদুরের খ্যাতি সারা বাংলা জুড়ে সকলেই জানে। সাহেবরাও তাকে ডরায়, আর কৃষ্ণনগরের রক্ষা করবেন স্বয়ং নবাব। কৃষ্ণনগর তো তারই হেফাজতে। তাহলে কি বুঝবো? রাজা কৃষ্ণচন্দ্র আত্মসমর্পণ করলেন? না নবাব বাহাদুর, মহারাজ হতাশ হয়েছেন। কৃষ্ণচন্দ্র হতাশ হয়েছে? হওয়াই উচিত। এইভাবে রাজ্য চালনা করলে হতাশ হতেই হবে। না নবাব বাহাদুর, মহারাজ হতাশ হয়েছেন আপনার এই আক্রমণের সিদ্ধান্তে। আপনি আমাদের এতকালের বন্ধু, আপনার এই আক্রমণ তাই তাকে হতাশ করেছে। তুমি কে হে বাংলার নবাবের সিদ্ধান্ত নিয়ে সমালোচনা করো? আজই তোমাদের বন্দী করব। আগে গোপালের কথায় কান দেবেন না। সামান্য ভাঁড় নিজেকে রাজা মনে করেছে। তবে মন্ত্রী, তোমার রাজা এখানে এসে কি বলতে বলেছে? আমার অধীনে কৃষ্ণনগর শাসন করবেন? আসলে নবাব বাহাদুর, মহারাজ তো একেবারেই বলেননি। তাহলে তোমাদের দুজনেরই গর্দান নেব, আর রাজাকে বন্দী করে মুর্শিদাবাদ অব্দি টেনে নিয়ে যাব। আর সেখানে তোমার রাজা মশাইকে নবাবের ভাঁড় করে রাখবো। কিন্তু সব দোষ তো এই গোপালের। কেন শুধু শুধু আমার গর্দানখানা নেবেন? কারণ তুমি কৃষ্ণচন্দ্রের লোক, তাই। নবাব বাহাদুর, উজির মশাই, আপনি বরং গোপালের গর্দান নিন। এমনিও রাজাদের মাঝে এই উলুখাগড়ার কি কাজ? তুমি কোথাকার রাজা হে? না মানে আমি বলছিলাম, রাজ্য জয়ের পর আমি বরং আপনার হয়ে কৃষ্ণনগরের দায়ভার নিজের কাঁধে নিয়ে নেব। নবাব বাহাদুর, খামোশ! রাজা কৃষ্ণচন্দ্রকে হাতের পুতুল বানিয়ে আমি তাকে মুর্শিদাবাদে নিয়ে যাব। আর গোপাল, তোমার গর্দান আমি নিতে চাই না। তুমি আমার বিশেষ সভাসদ হয়ে থেকো। গর্দান নেওয়া হবে এই মন্ত্রীর নেমা খারাপ। কিন্তু হুজুর, চুপ রও। ছেড়ে দিন মন্ত্রী মশাই, আর কথা বলবেন না। শোনো গোপাল, শোনো, আমার গর্দান বাঁচুক তা তো আমি চাইবই, তাই চেষ্টা করলাম। না মন্ত্রী মশাই, আপনি ঠিক করেছেন। রাজ্য বাঁচলেও এসব আমি মহারাজকে বলবো না। রাজ্য বাঁচবে কি করে? মহারাজ কৃষ্ণচন্দ্রের দূত হিসেবে আমরা আপনার কাছে এসেছি, তাই যুদ্ধনীতির মূল কথা অনুযায়ী দূতকে হত্যা করা উচিত নয়। তাই প্রথমত আপনি আমাদের গর্দান নিতে পারেন না, আর মহারাজা কিছু শর্তে সন্ধি করতে রাজি হয়েছেন। রাজা কৃষ্ণচন্দ্র শর্ত দিয়েছে সন্ধির? সে নিজেকে কি মনে করেছে? মহারাজ আপনার সঙ্গে সন্ধি করতে চেয়েছেন মানে আপনি জয়ের দিকে এগিয়ে যাচ্ছেন, তাই নয় কি উজির মশাই? হ্যাঁ অবশ্যই, গোপাল একদম ঠিক বলেছে। দেখলেন আমার যুদ্ধনীতি কি সুন্দর কাজ করছে। আচ্ছা, সে যাই হোক, কিন্তু কৃষ্ণচন্দ্রের শর্ত কি শর্ত? সে কি আমার মতন শক্তিশালী নাকি? মহারাজ জানেন নবাব বুদ্ধিমান, তাই এই শর্তের মাহাত্ম্য তিনি বুঝবেন। শুধু গোপাল ভাঁড়কে পাঠিয়েছে বলেই এই শর্ত শুনতে আমি রাজি হয়েছি, নইলে। নবাব বাহাদুরের জয় হোক। জয় তো হবেই, কোনো উপায় কি আছে? মহারাজা কৃষ্ণচন্দ্র অতীব বিদ্বান ও বুদ্ধিমান মানুষ। নবাব বাহাদুর তার থেকে অনেক বেশি বুদ্ধিমান। সঙ্গে উজির মশাই রয়েছেন, তিনিও গুণীজনের শীর্ষে। মহারাজা কৃষ্ণচন্দ্র কয়েকটি সহজ প্রশ্ন পাঠিয়েছেন। সে প্রশ্নের উত্তর যদি নবাব ও তার সঙ্গীরা কেউ দিতে পারেন, তবে সমগ্র কৃষ্ণনগর আত্মসমর্পণ করবে।
আচ্ছা তবে তাই হোক। তিনখানি প্রশ্ন আমাকে দেওয়া হয়েছে, একটি করে সহজ প্রশ্ন আপনাদের আমি করব, আপনারা তার উত্তর দেবেন। উত্তর না দিতে পারলে নবাব বাহাদুর আর কখনো কৃষ্ণনগরের দিকে ফিরেও তাকাবেন না, আর বাইরে থেকে কেউ কৃষ্ণনগর আক্রমণ করলে তার রক্ষার দায়িত্ব নবাবই নেবেন। মঞ্জুর। কিন্তু কি বিষয় প্রশ্ন হবে তা তো জানা গেল না, হঠাৎ করে প্রশ্ন করলেই হবে নাকি? তুমি থামো, মন দিয়ে প্রশ্ন শোনো। তুমি প্রশ্ন করো গোপাল। প্রথম প্রশ্ন, কি ডোবে কিন্তু ভেজে না? বলো, কি ডোবে কিন্তু ভেজে না? আসলে হুজুর, ছোটবেলা থেকে আমার জলে ফাঁড়া, তাই কোনোদিন ওই নদী পুকুর এই সব হয়ে ওঠেনি, তাই এই ডোবায় ভাষার প্রশ্নের উত্তর আমি ঠিক দিতে পারবো না। আপনি বরং এইটা বলুন, আমি পরের গুলো বলবো। এই মন্ত্রী, তুমি তো আমাদের দলে, তুমি বলো। আমারও ওই একই অবস্থা, জলাশয় সম্পর্কে কোনো জ্ঞান নেই নবাব বাহাদুর। আমিও না হয় পরের প্রশ্নগুলোতেই সাহায্য করব। মূর্খের দল একেবারে। ঠিক আছে গোপাল, দাঁড়াও একটু ভেবে নি। তুমি এই ভুল ভাল প্রশ্ন শুরু করেছো হুজুর, গোপাল আমাদের বোকা বানাচ্ছে। হুজুর, আপনি সব জানেন কে কাকে বোকা বানাচ্ছে। এই উজিরের খালি অজুহাত, আমরা পারলাম না গোপাল, তুমি উত্তর বলো। সূর্য। উত্তর হলো সূর্য হুজুর, রোজ পশ্চিমে তো ডোবে কিন্তু সে ভেজে না। এবার তাহলে হুজুর দ্বিতীয় প্রশ্ন করি। হ্যাঁ করো উজির, এবার আর অজুহাত দিও না। একলা তারি যায় না দেখা, সঙ্গী পেলে বাঁচি, দেখলে আধার ভয়ে পালায়, আলোয় ফিরে আসে। এটা আমি জানি, এটা আমি জানি। এইবার তাহলে কেল্লা ফতে। গোপাল, কৃষ্ণনগর এবার আমার। উজির উত্তর দাও। এই প্রশ্নের উত্তর হলো মন্ত্রী। মন্ত্রী একা কখনো থাকে না, সব সময় দল ভারী করে দলে। রাজ্যে আধার যখন আসবে তখন এই দল ছেড়ে পালাবে। উত্তর হলো তাই মন্ত্রী। এসব আবার কি? হ্যাঁ গোপাল, তুমি আমায় এখানেও অপমান করতে ছাড়লে না। এটাও হয়নি। কেন হয়নি? তবে উত্তরটা কি? তবে উত্তর কি? উত্তর হলো ছায়া, মানুষের ছায়া। সে আধার এলেই পালায়, আর আলো এলে আমাদের কাছে আসে। সত্যি, মন্ত্রীকে নিয়ে কোনো লাভ নেই, এ কোনো কিছুতেই কাজে আসে না। এইবার তাহলে তৃতীয় প্রশ্ন। এর উত্তর যদি নবাব বাহাদুর না দিতে পারেন, তবে মহারাজের শর্ত আপনাকে অবশ্যই মেনে নিতে হবে। কথার খেলাপ করলে কিন্তু ইতিহাস আপনাকে ক্ষমা করবে না। বাংলার নবাব জবানের এক। প্রশ্ন করো। আর উজির, দিন রাত খেয়ে দিয়ে ঘুরে বেরিয়ে অনেক তো হলো। এই প্রশ্নের জবাব দিয়ে নিজের পদের ও আমার মান রক্ষা করো, নইলে। না হুজুর, এবার পারবই। প্রথমবার জলের ভয়ে, দ্বিতীয়বার তো বললুম ঠিক উত্তর, কিন্তু গোপাল উত্তর ঘুরিয়ে দিল। সব গোপালের ষড়যন্ত্র। এইটা পারবই, আপনি দেখুন হুজুর। তবে তৃতীয় এবং শেষ প্রশ্ন। উজির, দেখি তোমার জ্ঞানের বহর। গোপালের প্রশ্নে তো তুমি একেবারে জেরবার। না হুজুর, আমি এটা পারবই। মন্ত্রী তুমি কিন্তু আমার দলে, পারলে ভালো বকশিস পাবে, হয়তো জমিদারিও পাবে। তাহলে শেষ প্রশ্ন করি নবাব বাহাদুর। হ্যাঁ গোপাল, তুমি প্রশ্ন করো। তৃতীয় প্রশ্ন, যে পালে পাখা আছে এলে করে শব্দ, সদলে এলে পরে লোকে হয় জব্দ। পাখার ওই গুঞ্জনে ভরে যায় এ আকাশ, মাথায় উঠে পড়ে কৃষকের চাষবাস। গোপাল সব ভুলভাল প্রশ্ন করেছে নবাব বাহাদুর। পালে পাখা, লোকে জব্দ, শুধু ওই চাষবাসটাই ঠিকঠাক, বাকি সব ভুল। উজির, পারবে তো বলো, মেলা কথা বলো না। এই মন্ত্রী, তুমি পারবে, তুমি বলো 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 বলো। কৃষ্ণনগর, পারলে কৃষ্ণনগর তোমার। হ্যাঁ মন্ত্রী, পারবে তুমি? বলো, কৃষ্ণনগর তাহলে তোমার। আগে না মশাই, ঘাট হয়েছে আমার, থাক। মন্ত্রী আবার দল বদলেছে নবাব বাহাদুর। গোপাল আর মন্ত্রীর গর্দান নিন, কেউ জানবে না। আমরা কৃষ্ণনগর দখল করে নেব। কি বলছো উজির? আমি নবাব, আমার কি এই কাজ মানায়? সাধু সাধু নবাব বাহাদুর। গোপাল, উত্তরটা বলো তবে কি? আগে পঙ্গপাল নবাব বাহাদুর। পঙ্গপাল? আগে হ্যাঁ উজির মশাই, পঙ্গপাল। যেভাবে আমাদের সাজানো বাগানের মতো রাজ্যে পঙ্গপালের মতো আপনারা এসে পড়েছেন সব নষ্ট করবেন বলে, কিন্তু উজির মশাই পারলেন কই। এবার তাহলে মুর্শিদাবাদ নাকি অন্য কোথাও উজির মশাই? উজির, আমার মুর্শিদাবাদ ফেরার বন্দোবস্ত করো, আর গোপালের কাছ থেকে কিছু শিখে মুর্শিদাবাদে এসো। আমার কৃষ্ণনগর রাজত্বের স্বপ্ন, আমার যুদ্ধ নীতি, আমার সম্মান সব ধুলোয় মিশলো গোপাল ভাঁড় শুধু তোমার জন্যে। আর
উজির, আমি তোমার জন্য মুর্শিদাবাদের বিশেষ ব্যবস্থা করেছি, যাতে তোমার মগজ আর শরীর দুয়েই পাখা লাগানো যায়। তাহলে হুজুর আমাদের জন্য কি আদেশ? তোমাদের যে কথা দিয়েছি তাই রাখবো। আমি আমার ফৌজ নিয়ে মুর্শিদাবাদে রওনা দিলাম। ধন্য নবাব বাহাদুর, ধন্য। গোপাল, তুমি কৃষ্ণনগরের রত্ন, কৃষ্ণচন্দ্রের ওপর আমার এই কারণেই হিংসে হয়। নমস্কার নবাব বাহাদুর, আপনার যাত্রা সুখকর হোক। কৃষ্ণের নগরে আজ আসিল সমর, মন্ত্রী শান্ত্রী সবাই কাঁপে থরথর। কেমনে বাঁচিবে সবে, পাইবে নিস্তার। মন্ত্রী সাথে চলিল রণে একা গোপাল ভাঁড়। সত্যি গোপাল, তুমি না থাকলে এই যাত্রা সাঙ্গ হয়ে যেত। আগে শুধু আমি নয়, মন্ত্রী মশাইও প্রশংসার দাবি রাখেন মহারাজ। তিনি যেভাবে নবাব আর উজিরকে বোকা বানালেন, তারা যে ভাবলেন মন্ত্রী মশাই তাদের দলে, আর এইভাবেই থাক গোপাল, থাক সেসব কথা। না সত্যি মন্ত্রী মশাই খুবই সাহায্য করেছেন। ওই সিকি ভাগ মহারাজ। কেন হে মন্ত্রী, নবাবের কাছে কি কৃষ্ণনগরের সিংহাসন চেয়েছিলে নাকি? আগে না মহারাজ, উনি তো সামাল দিলেন। উজির তো সিংহাসনে বসার জন্য খুব উদ্গ্রীব, শুধু মন্ত্রী মশাইয়ের প্রতিযোগিতায় তিনি আর পারলেন না। কিসের প্রতিযোগিতা? কিছু বুঝলাম না যে। না মহারাজ, সেসব কিচ্ছু না, কিন্তু আমার একটা প্রশ্ন আছে। গোপাল নবাবের কাছে যাওয়ার সময় আমাকে কেন নিয়ে গিয়েছিল? আসলে মন্ত্রী মশাই, রাত্রে এমনিই আমার ব্রহ্মদত্তির ভয়, তারপর আবার জঙ্গল, তাই রাতের বেলা বেরোনোর সময় ভাবলাম এই 15 ক্রোশ পথ জঙ্গলের মধ্য দিয়ে যাওয়ার সময় আপনাকেই নিয়ে যাব। আপনি থাকতে কি আর আমায় কোনো ভূতে ধরতে পারে? আর মন্ত্রী মশাই সম্পর্কে কিছু কথাও জানার ছিল, যা সম্পূর্ণ হলো। আজ তুমি না থাকলে গোপাল, এই কৃষ্ণনগরের মাথায় নবাবের ভূত চেপে বসতো। তোমাকে অশেষ ধন্যবাদ। এই নাও, তোমার এই সাহসিকতার পুরস্কার 1000টি সোনার মোহর। আর মন্ত্রী, তোমার জন্য 500টা সোনার মোহর। মহারাজের জয় হোক, মহারাজের জয় হোক, মহারাজের জয় হোক, মন্ত্রীর জয় হোক, গোপালের জয় হোক। কি মন্ত্রী মশাই, বলেছিলাম না, রাখে হরি মারে কে। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.